আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম, তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে 173 নম্বর পৃষ্ঠাটি নিয়ে আলোচনা করব। তোমরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো অনেক বেশি দেখছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। নিচের চিত্রটি দ্বারা কি বোঝানো হয়েছে? এখানে চিত্র দিয়েছে, এটা দ্বারা কি বোঝানো হয়েছে? কোনো একদিনের বাংলাদেশের 6টি জেলার তাপমাত্রা দেখানো হয়েছে। গাজীপুর, বান্দরবান, সিলেট, পঞ্চগড়, রাজশাহী, খুলনা, এখানের মধ্যে তাপমাত্রা কত ছিল, কোন কোন জায়গায়, সেটা দেখানো হয়েছে। তো প্রথমে বললো এটি একটি স্তম্ভ লেখো। এটি একটি কি লেখো? স্তম্ভ লেখো। খালি ঘরে তথ্য দেই। সর্বোচ্চ তাপমাত্রা কোন জেলায়? সর্বোচ্চ তাপমাত্রা ছিল কোনটা? এটা ছিল গাজীপুর। সর্বোচ্চ তাপমাত্রা ছিল গাজীপুর ছিল সর্বোচ্চ তাপমাত্রা, কারণ আমরা দেখছি এটা সবচেয়ে বেশি উপরে আছে। সর্বনিম্ন তাপমাত্রা কোন জেলায় ছিল? সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেট এবং পঞ্চগড়। সিলেট এবং পঞ্চগড় ছিল সবচেয়ে কম। সিলেট কমায় লিখবা পঞ্চগড়। সিলেট এবং পঞ্চগড়। রাজশাহী তাপমাত্রা কত ডিগ্রি ছিল? রাজশাহী তাপমাত্রাটা একটু খেয়াল করো, তাহলে ছিল এটা 20 ডিগ্রি। কত ডিগ্রি? 20 ডিগ্রি। রাজশাহী তাপমাত্রা ছিল কত ডিগ্রি? 20 ডিগ্রি। পরবর্তীতে আমাদেরকে বলল বাংলাদেশের 8টি বিভাগের জনসংখ্যা লক্ষ্য করে নিচের চিত্রটিতে দেখানো হয়েছে। তাহলে চট্টগ্রাম বিভাগ ও ময়মনসিংহ বিভাগের জনসংখ্যার পার্থক্য, মানে বিয়োগ করতে হবে, কারণ আমাদের সবগুলো বিভাগের জনসংখ্যা দিয়েছে, কোন কোন জায়গায় কি পরিমাণ জনসংখ্যা, এটা আমরা এখন করব। তাহলে প্রথমে আমাদের ছিল চট্টগ্রাম বিভাগ ও ময়মনসিংহ বিভাগের পার্থক্য। চট্টগ্রাম বিভাগে আমরা যদি জনসংখ্যা দেখি 332, আর ময়মনসিংহ বিভাগ ছিল 122। তাহলে বিয়োগ করব। তাহলে আমরা ক নম্বরে যদি দেখি, চট্টগ্রাম বিভাগের জনসংখ্যা 332 লক্ষ এবং ময়মনসিংহ 122 লক্ষ, বিয়োগ করলে 210 লক্ষ, অর্থাৎ চট্টগ্রাম বিভাগের ময়মনসিংহ বিভাগের জনসংখ্যা পার্থক্য হলো 210 লক্ষ। খ নম্বরে বলেছে সিলেট বিভাগ অপেক্ষা রংপুর বিভাগের জনসংখ্যা কত বেশি? সেম আমাদের বিয়োগ করতে হবে। সিলেট বিভাগে ছিল 10 লক্ষ 100, রংপুরে ছিল 176 লক্ষ। এখানের মধ্যে 176 বিয়োগ 110 সমান 66 লক্ষ, অর্থাৎ সিলেট বিভাগের অপেক্ষা রংপুর বিভাগের জনসংখ্যা 66 লক্ষ বেশি ছিল। কত লক্ষ বেশি ছিল? 66 লক্ষ। এরপর গ নম্বর দেখি কোন কোন বিভাগের জনসংখ্যা 2 কোটির বেশি। কোন কোন বিভাগের জনসংখ্যা 2 কোটির বেশি সেটা আমরা বের করব। সুতরাং 1 কোটি সমান 100 লক্ষ, তাহলে 2 কোটি সমান 200 লক্ষ। স্তম্ভতে দেখা যাচ্ছে চট্টগ্রাম, ঢাকার, রাজশাহী বিভাগের জনসংখ্যা 2 লক্ষের বেশি, অর্থাৎ 2 কোটির বেশি। তো এখান থেকে তোমরা এটার উত্তরও সুন্দর করে লিখে ফেলতে পারবে। পরবর্তীতে আমাদেরকে যেটা দিয়েছে, পঞ্চম শ্রেণীর 50 জন শিক্ষার্থীর গণিত বিষয় প্রাপ্ত নম্বরের পাশের সারণী দেওয়া হলো। লেখচিত্রের মাধ্যমে গণিত বিষয়ের ফলাফল আমরা দেখব। এখানের মধ্যে প্রাপ্ত নম্বর এবং সংখ্যা। প্রাপ্ত নম্বর 31 থেকে 40 2 জন, 41 থেকে 50 4 জন, 51 থেকে 60 60 জন, এভাবে করে আমাদেরকে এই সারণীটা দিয়েছে। এখানের মধ্যেও আমরা লেখচিত্রের মধ্যে দেখতে পাচ্ছি শিক্ষার্থীর সংখ্যা এবং প্রাপ্ত নম্বর বা আয়তন। প্রথমে আমরা স্তম্ভ লেখার মাধ্যমে প্রকাশ করতে পারি। এগুলো আমরা স্তম্ভ লেখার মাধ্যমে সেম বিষয়টাকে, যেমন 31 থেকে 40 কত ছিল? 2 ছিল, তাহলে আমরা 2 এর মধ্যে এটাকে কালার করলাম। পরে ছিল 4, তাহলে এটা 4 পর্যন্তই আনলো। তো এগুলাকে আমরা স্তম্ভ লেখার মাধ্যমে প্রকাশ করতে পারি। ঠিক বলেছো। তবে স্তম্ভ লেখার ক্ষেত্রে স্তম্ভগুলোর মাঝে ফাঁকা থাকে, কিন্তু এখানে দেখছি স্তম্ভগুলোর মাঝে কোনো ফাঁকা নেই। এটি একটি আয়ত। তাহলে আগে আমরা যেগুলো স্তম্ভ দেখছিলাম এগুলোর মাঝখানে আমরা ফাঁকা দেখছিলাম, কিন্তু এখন এটার মধ্যে কোনো ফাঁকা নাই। ফাঁকা না থাকলে এগুলোকে কি বলে? আয়ত বলে। কি বলে? আয়ত। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। আয়ত লেখা অঙ্কন পদ্ধতি। প্রথমে একটি ছক কাগজের অনুভূমিক অক্ষে, মানে নিচে ভূমি অক্ষে বরাবর প্রাপ্ত নাম্বারের শ্রেণী ব্যবধান আমরা তৈরি করি। এখানের মধ্যে আমরা শ্রেণী ব্যবধানগুলো লিখব। পরে উলম্ব রেখা, উলম্ব মানে লম্ব, এই দিকে, এটাকে বলা হয় উলম্ব। এখানে শ্রেণী সংখ্যা বা গণসংখ্যা আমরা যেটাই লিখি সেটা লিখতে পারি। দাগ দেই যেন সবগুলো সংখ্যা লেখচিত্র থাকে। এরপরে হলো আয়তক্ষেত্রের অঙ্কন করি, যেন প্রস্থে শ্রেণী ব্যবধান এবং উচ্চতায় শ্রেণীর শিক্ষার্থীর সঙ্গে আমরা লিখতে পারি। মনে করি আয়তলেখার পরস্পর মাঝে কোনো ফাঁকা থাকবে না। আয়তলেখার মাঝখানে কোনো কি থাকবে না? ফাঁকা থাকবে না।